সময় কলকাতা, আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা। শুরু করছি নিউজ রুম। আর আজকে আমরা নিউজ রুমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইউনাইটেড নেশনে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নতুন এক ভারতকে তুলে ধরতে চাইলেন। তার জন্যই আজকে আমরা নিউজ রুমে আলোচনা করব ইউএনএ ঝোড়ো ব্যাটিং ভারতের। ইউএনএ ঝোড়ো ব্যাটিং ভারতের, এই হচ্ছে আজকে আমাদের নিউজ রুমের আলোচ্য বিষয়। এই বিষয় নিয়ে আজকে আমরা নিউজ রুম থেকে আলোচনা করব, যেখানে ইউএনএ নেশনে বক্তব্য রেখেছেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। তবে সেখানে লক্ষণীয় বিষয় হলো, বিদেশ মন্ত্রীর বক্তব্যের শুরুতেও ভারত দিয়ে শুরু করেছেন এবং শেষ করেছেন ভারত এই শব্দটি দিয়ে। ইন্ডিয়া শব্দটি কিন্তু ব্যবহার করেনি, যেখানে দেশে এই ইন্ডিয়া INDIA এই শব্দটিকে নিয়ে বিতর্ক চলছে। সেখানে দেখা গেল যে ইউনাইটেড নেশনের বক্তব্যের শুরুতেই বিদেশ মন্ত্রী ভারত দিয়ে শুরু করলেন। তবে যে বিষয়টি ভারতকে ঠিক কিভাবে তুলে ধরতে চাইলেন, আমি একটু শোনাবো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঠিক কিভাবে তুলে ধরতে চাইলেন ভারতকে। This is an occasion to take stock of our achievements and challenges, even while sharing our aspirations and goals. And indeed, in regard to both, there is much that India has to share. Mr. President, the New Delhi G20 Leaders Declaration articulates our collective ability to do so. Excellencies, friends, at a time when East-West polarization is so sharp and the North-South divide so deep, the New Delhi Summit also affirms that diplomacy and dialogue are the only effective solutions. The international order is diverse, and we must cater for divergences, if not differences. The days when a few nations set the agenda and expected others to fall in line are over. এবার এই বিষয় নিয়ে একটু আলোচনায় যাব। আজকে নিউজ রুম থেকে এই বিষয়ে আলোচনার জন্য রয়েছে আমাদের প্রতিনিধি রাজস্বী রায়। আমি একটু নিউজ রুমে যাব এবং রাজস্বীর কাছে জানতে চাইবো, রাজস্বী, তুমি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য শুনলে, সেখানে দাঁড়িয়ে টার্মোল বিষয়টি নিয়ে তুলে ধরলেন, ঠিক কি বলবে এই বিষয়ে? দেখো সঞ্চিতা, আমরা সবাই জানি যে প্রায় 100 বছর পর পৃথিবী এক অতিমারি দেখেছে, করোনা অতিমারিকে। সেই করোনা অতিমারির কাল যখন আমরা শেষ করছি, তার মধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পৃথিবীর অর্থনীতিকে একটা প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করেছে। সারা পৃথিবীর যে স্থিতিশীলতা করোনা যেমন ধাক্কা দিয়েছে, তার সঙ্গে দিয়েছে এই যুদ্ধ। এর সঙ্গে যেটা তৈরি হয়েছে, অর্থনীতিতে যেমন ধাক্কা দিচ্ছে, তেমনই অর্থনৈতিকভাবে বেশ কিছু দেশ দুর্বল হয়েছে, আবার বেশ কিছু দেশ সবল হয়েছে। নতুন শক্তি হিসাবে পৃথিবীতে নতুনভাবে দেখা দিয়েছে বেশ কিছু দেশ। জয়শঙ্কর যেটা বলছিলেন, ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ, এই যে পৃথিবীর বিভিন্ন অক্ষেতে ভাগ হয়ে আছে, বিভিন্ন গোষ্ঠী তৈরি হচ্ছে, ক্ষমতার ভরকেন্দ্রগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের মতন নেই। এখন ক্ষমতার ভরকেন্দ্রগুলো পরিবর্তন হচ্ছে। বিশেষ করে ভারতবর্ষ, যে ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম জনসংখ্যার একটা দেশ, যে দেশে সারা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ বাস করে, এবং তার সাথে অত্যন্ত সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে, ভারতবর্ষ অ্যানসাইন্ট হিস্ট্রি থেকে শুরু করে সবসময় দেখা গেছে ভারতবর্ষের মধ্যে একটা গণতান্ত্রিক চেতনা কাজ করেছে, এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষ। সেই ভারতবর্ষ করোনাকালে নিজে ভ্যাকসিন আবিষ্কার করে সারা পৃথিবীতে তা ছড়িয়ে দিয়েছিলেন ফ্রেন্ডশিপের জন্য। এবং সেখান থেকে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের অর্থনীতি 2014 সালে যখন বিশ্বের 10ম অর্থনীতি ছিল, আজ 2022 সালে গিয়ে সেই ভারতবর্ষের অর্থনীতি বিশ্বের 5ম অর্থনীতিতে পরিণত হয়েছে। এবং 23 সালে যখন প্রধানমন্ত্রী লালকেল্লা থেকে বক্তব্য রাখছেন, তিনি বলছেন ভারতের অর্থনীতি আগামী দিনে বিশ্বের 3য় অর্থনীতি হবে। অর্থাৎ ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে কোথাও একটা শক্তির কেন্দ্র তৈরি হচ্ছে, ভরকেন্দ্র তৈরি হচ্ছে। তার কারণেই বাইপোলার ওয়ার্ল্ডের যে ডিফারেন্সেস রয়েছে, সেই জায়গাটাকে তিনি কমাবার কথা বলছেন। জয়শঙ্কর প্রকৃত অর্থেই ভারতবর্ষকে বিশ্ব সৌভ্রাতৃত্বের যে বার্তা ভারতবর্ষে সারা জীবন দিয়ে এসছে, সেই বার্তায় সেই কথাই কিন্তু ইউএন বৈঠকেও তিনি তার বক্তব্যে তুলে ধরলেন। সঞ্জিতা, একেবারেই রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। সেখানে দাঁড়িয়ে বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ইউনাইটেড নেশনে যখন বক্তব্য রাখছিলেন, একাধিক বিষয় কিন্তু তুলে ধরেছেন। ভারতকে
নিজের শীর্ষস্থানে তুলে ধরতে চাইছেন। সেখানে দাঁড়িয়ে আমি একটু শোনাবো বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের, যেখানে গ্লোবাল সিচুয়েশন এবং G20-র সাফল্য নিয়েও কিন্তু একাধিক বক্তব্য পেশ করেছেন। কি বলেছেন শোনাবো। This enabled us to hear directly from 125 nations and place their concerns on the G20 agenda. As a consequence, issues which deserve global attention got a fair hearing. More than that, the deliberations produced outcomes that have great significance for the international community. Mr. President, it was also noteworthy that at India's initiative, the African Union was admitted as a permanent member of the G20. By doing so, we gave voice to an entire continent which has long been its due. This significant step in reform should inspire the United Nations, a much older organization, to also make the Security Council contemporary. Broad representation is, after all, a prerequisite for both effectiveness and credibility. In our deliberations, we often advocate the promotion of a rules-based order. From time to time, respect for the UN Charter is also invoked. But for all the talk, it is still a few nations who shape the agenda and seek to define the norms. This cannot go on indefinitely, nor will it go unchallenged. A fair, equitable, and democratic order will surely emerge once we all put our minds to it. And for a start, that means ensuring that rule makers do not subjugate rule takers. After all, rules will work only when they apply equally to all. Mr. President, we must never again allow an injustice like vaccine apartheid to recur. Climate action, too, cannot continue to witness an evasion of historical responsibilities. The power of markets should not be utilized to steer food and energy from the needy to the wealthy. Nor must we countenance that political convenience determines responses to terrorism, extremism, and violence. Similarly, respect for territorial integrity and non-interference in internal affairs cannot be exercises in cherry-picking. When reality departs from the rhetoric, we must have the courage to call it out. Without genuine solidarity, there can never be real trust. This is very much the sentiment of the Global South. Next year, the United Nations will be hosting the Summit of the Future. This should serve as a serious opportunity to drive change, champion fairness, and reform multilateralism, including the expansion of the Security Council memberships. We must address global challenges imbued with the conviction that we are one earth and one family with one future. রাজশ্রী, তোমার কাছ থেকে এবারে যে বিষয়টি জানতে চাইবো যে ইউএনএ ভারত তার অবস্থান বিশ্বের কাছে ঠিক কিভাবে তুলে ধরতে চাইছে। দেখো, ইউএনএ ভারত তার অবস্থান, জয়শঙ্কর যে কথাটা বললেন সেটা খুব পরিষ্কারভাবে অর্থহীনভাবেই বুঝিয়ে দিলেন যে ইউএনএর যে স্থায়ী সদস্য দেশগুলি আছে তাদের সাথে ভারতও বসতে চায়, এবং সেই কথাটা ভারত পরিষ্কারভাবে এখানে বললেন, যেটা রেফারেন্স টেনে বললেন জয়শঙ্কর, যে সদ্য ভারত G20 সামিট করেছে নিউ দিল্লিতে। G20 সামিটে ভারত যেটা করে দেখিয়েছে, জয়েন্ট ডিক্লারেশন, যেমন ভারতের জয়েন্ট স্টেটমেন্ট বের করা,
যেমন ভারতের একটা বড় সাফল্য, তার সাথে G20 শুরুতেই আফ্রিকান ইউনিয়নকে G20-র অন্তর্ভুক্ত করে ফেলা, অর্থাৎ G20 আগামী দিনে G21 হয়ে যাবে। এই যে ভারত খুব সহজে একটা বৃহত্তর ভূখণ্ড এবং সেখানকার মানুষকে একটা গ্রুপসের ভেতরে সামিল করে দিল G20 সামিটের ভেতর দিয়ে, যে সাফল্য সে দেখাতে পারলো, ঠিক সেই সাফল্যটা ইউএন দেখাক, যেটা G20 থেকে পুরনো অর্গানাইজেশন। এবং পরিষ্কারভাবে জয়শঙ্কর বলল যে এফেক্টিভ এবং ক্রেডিবল অর্গানাইজেশন হতে গেলে এই সময়ের দাবিতে ভারতকে মেনে নিতে হবে। সেটা তিনি কিন্তু ইউএনের এই সামিটে দ্ব্যর্থহীন ভাষায় বললেন, এবং যেটা বললেন যে রুলসটা কিছু নির্দিষ্ট কয়েকটি জনের জন্য নয়, রুলটা কিন্তু সবার জন্য। ফলে এই যে বৃহত্তর দেশ ভারতবর্ষ, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাস করে, বিশ্বের পঞ্চম অর্থনীতি, সামরিক শক্তিতে বলিয়ান ভারত, অর্থনীতিতে বলিয়ান ভারত, টেকনোলজিতে বলিয়ান ভারত, এই মুহূর্তে ভারতের সফট পাওয়ার অত্যন্ত স্ট্রং, সেরকম একটা দেশকে যদি ইউএন তার স্থায়ী সদস্য থেকে দূরে রাখে, তাহলে শক্তির বা ক্ষমতার ভারসাম্য থাকে না, এবং ইউএনের যে এফেক্টিভ এবং ক্রেডিবিলিটি যেটা রয়েছে সেটাও কিন্তু প্রশ্নের মুখে পৌঁছায়। তার কারণে জয়শঙ্কর পরিষ্কার বলতে চাইল যে তিনি আগামী যে ইউএন সামিট আসবে তার আগে তিনি দেখতে চান যে এই ভারসাম্যটা যেন কোথাও ইউএন বজায় রাখে। তার জন্য রেফারেন্স হিসাবে নিজের কাজের বা নিজেদের কাজের তুলনা তিনি তুলে আনলেন। G20-তে যেভাবে সাউথ আফ্রিকার ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে, G20 সামিটকে যেভাবে সফলতা দেওয়া হয়েছে, সেরকমভাবেই বিশ্বের অন্যতম পুরনো এই যে আন্তর্জাতিক সংগঠন ইউনাইটেড নেশনস, তারা যেন এই পরিবর্তিত বিশ্বের দাবি মতন তার নিয়মকানুনগুলো পরিবর্তন করে, এবং এই নিয়মকানুনগুলোর প্রয়োগের ক্ষেত্রে খুব সতর্ক থাকে, সবার জন্য সমান নিয়ম হয়, যেন অর্থনৈতিক ফ্যান্সি যেন কোথাও না হয়ে যায়। এবং বিশ্বের যে শক্তিশালী অর্থনীতি বলে বিশ্বকে নিজের মতন করে মোচড়াতে চাইব, অর্থাৎ ঘুরপথে তিনি আকারে ইঙ্গিতে চীনকে বললেন যে চীন যেভাবে চেকবুক কান্ট্রি হিসাবে বিভিন্ন দুর্বল দেশগুলোতে যায় এবং সেখানে ঋণের ফাঁদ পাতে এবং সেই দেশগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে, সেটাকে কিন্তু ঘুরিয়ে ইউএনের সামনে পরিষ্কার বললেন যে এই জিনিস আগামী বিশ্বে চলতে পারে না, এটা নিয়ম সবার জন্য এক হওয়া দরকার। এইটাই কিন্তু মূলত এই বক্তব্যের ভেতর দিয়ে জয়শঙ্কর সব বিশ্বের যে তাবড় দেশগুলো রয়েছে, যারা ইউএন সদস্য রয়েছে, ইউএন জেনারেল কাউন্সিলের যে সামিটে তিনি বক্তব্য রাখলেন, সবার কাছে তুলে ধরলেন ভারতের বক্তব্য হিসাবে। একেবারে রাজু, সেখানে দাঁড়িয়ে যেমন ভারতকে বিশ্বের কাছে তুলে ধরতে চাইছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তিনি তুলেও ধরলেন এই ইউনাইটেড নেশনের যে বক্তব্যের মধ্য দিয়ে। তবে সেখানে দাঁড়িয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে ভারত গ্লোবাল সাউথের ভয়েস হতে চাইছে কেন? দেখো, এই গ্লোবাল সাউথ হচ্ছে ইন্ডিয়া সাবকন্টিনেন্টে কিন্তু চীনের নজর রয়েছে দীর্ঘদিন ধরে। চীন যে ওয়ান বেল্ট রোডস যে প্রজেক্টটা চালায় BRT, এবং সেই প্রজেক্টটার ভেতর দিয়ে যে চীন ভারতের অর্থনীতিকে এক ধরনের বাধা সৃষ্টি করতে চায়। কারণ তুমি জানো যে পাকিস্তান চায়না যে ইকোনমিক করিডোর তৈরি হয়েছে, ভারতের দক্ষ জমিরও যে অংশ পাকিস্তান দখল করে রেখেছে, গিলগিট বাল্টিস্তান, তার উপর দিয়ে চীন তৈরি করে নিয়েছে, ভারতের দাবিকে অস্বীকার করে সেখানে রাস্তা তৈরি করেছে। এবং চীনের যে আগ্রাসন রয়েছে সাউথ ইন্ডিয়া বলছি, ইন্ডিয়া সাবকন্টিনেন্টে, যেমন বলা যেতে পারে যে শ্রীলঙ্কাকে ঋণের ফাঁদে ফেলা, বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলা চেষ্টা করা, বারবার ভারতকে বিভিন্ন দিক দিয়ে ঘিরে ফেলার চেষ্টা একটা চীনের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতও তার আত্মরক্ষা এবং তার অগ্রগতির পথ খুঁজে বেরিয়েছে, এবং সেই জায়গা থেকে ভারত কিন্তু সমুদ্র পথে চীনের যে আগ্রাসন সেটা রোখার চেষ্টা করছে, এবং সেই রোখার চেষ্টার মধ্যে দিয়ে বা পার্টস অফ ওশেন বলে একটা প্রজেক্ট কিন্তু অংশে ভারত অংশ নিয়েছে। সেখান থেকে ভারত এই যে ভারত মহাসাগর অংশ, অর্থাৎ এই অংশটাতে ভারত তার কর্তৃত্ব দখল স্থির করতে চায়, যার কারণে সে গ্লোবাল সাউথের কথা বারবার বলে। সে বলে যে গ্লোবাল সাউথে ভারত কিন্তু একটা ভয়েস, সে কথাটা ইউএনে সোচ্চারে জয়শঙ্কর বলে এলেন। সঞ্চিতা,
একেবারে রাজস্বী, তোমাদের সঙ্গে থাকো, আমি একটু শোনাবো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং কানাডার যে কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্কের একটা সংঘাত চলছে, সেখানে দাঁড়িয়ে এই ইউএনের যে বক্তব্য পেশ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সেখানে নাম না করেই কিন্তু কানাডার বিষয় তুলে ধরলেন এবং অন্য ভারতকেও তুলে ধরতে চাইলেন। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। Are the high principles of lifestyle for environment, and the Green Development Pact as they shape our approach to our planet's future. The transformative role of digital public infrastructure has also finally been recognized, as the salience of women-led development in building an inclusive and progressive society. The reform of international financial institutions has been given due weight, as has the resolution of debt vulnerabilities. Friends, the New Delhi G20 outcomes are expressed both as larger policies and as specific initiatives. They could be about building cities for tomorrow, or fighting corruption, eliminating hunger, or delivering quality education, ending plastic pollution, or preserving the ocean-based economy. India also seeks to promote cooperation with diverse partners. From the era of non-alignment, we have now evolved to that of Vishwa Mitra, a friend to the world. This is reflected in our ability and willingness to engage with a broad range of nations, and where necessary, harmonize interests. It is visible in the rapid growth of the Quad, a mechanism today so relevant to the Indo-Pacific. It is equally apparent in the expansion of the BRICS grouping of independent-minded nations, or in fact, the emergence of the I2U2 combination. Recently, we hosted the creation of the India, Middle East, Europe Economic Corridor, IMEC. The forging of the Global Biofuels Alliance was another notable development. This willingness to work in an open-minded manner on specific domains is now a defining characteristic of the emerging multipolar order. All nations pursue their national interests. We, in India, have never seen that as being in contradiction with global good. When we aspire to be a leading power, this is not for self-aggrandizement, but to take on greater responsibility and make more contributions. The goals we have set for ourselves will make us different from all those whose rise preceded ours. It is therefore vital at this midway that we expand our capacities and regain our confidence. As the largest contributor to meeting SDG targets, India's achievements should give heart to others on this journey. After all, the Global Multidimensional Poverty Index records that we have halved the global MPI value in the last 15 years. একেবারে রাজস্বী, এই বক্তব্যের মধ্য দিয়ে আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নাম না করে কানাডাকে যে উত্তর দিয়েছেন তা কি যথেষ্ট? একদম পরিষ্কার তিনি বলতে চাইলেন যে ভারতের সাফল্য কারো গাত্রদাহ হতে পারে, এবং তিনি বলছেন কানাডার এই যে কন্টেক্সট, যে নির্জারের মৃত্যু তারপর ঘটনার পর থেকে যখন কানাডার প্রধানমন্ত্রী ভারতকে দোষারোপ করছে, ভারত কিন্তু বারবার বলেছে আপনি কিন্তু তো তদন্তের যে তথ্য প্রমাণ আছে সেটা অন্তত আমাদের দিন, তাহলে আমরা ব্যবস্থা নেব, যদি কোথাও কোনো এন্ডে প্রবলেম থাকে, কেউ দায়বদ্ধ থাকে, তাহলে সেটা ভারত দেখবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়
বিষয়। বারবার ভারত কিন্তু কানাডার কাছে তথ্য প্রমাণ চাইলেও কানাডার পক্ষ থেকে কোনো তথ্য প্রমাণ দেওয়া হয়নি, বরং কানাডার পক্ষ থেকে বিষোদ্গার করা হয়েছে। এবং অদ্ভুতভাবে কানাডাতে যে ভারতের হাই কমিশন রয়েছে, কনসুলেট রয়েছে, সেই জায়গাগুলোতে খালিস্তানিপন্থীদের বিক্ষোভ আন্দোলন তো করতেই দিচ্ছে। ক্ষেত্র বিশেষে কানাডাতে যে ডিপ্লোম্যাটস আমাদের রয়েছে তাদেরকে থ্রেট করা হচ্ছে বলে ভারত সরকারের অভিযোগ, এবং সেইটা কিন্তু কর্ণপাত করছে না কানাডা। সেই কারণে কানাডা সাথে ভারতের এই মুহূর্তে ধরো ভিসা নেওয়া বন্ধ হয়ে গেছে, কানাডিয়ানসদের এই দেশে আসতে দেওয়া হচ্ছে না, ভিসা ইস্যু করছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। একেবারে চোখে চোখ রেখে কথা বলা যাকে বলে, কানাডার সাথে সেইটাই করছে ভারত বরং বলছে টিট ফর ট্যাট। কিন্তু কানাডাতেও কিন্তু ইতিমধ্যে জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে, বিদ্রোহ হচ্ছে বিভিন্ন জায়গায়। বিরোধী দলনেতা বারবার প্রশ্ন করছে যে আপনি যে অভিযোগ আনছেন তাহলে তার তথ্য প্রমাণ দিন। ভারত সরকার তো জানতে চাইছে, কোনো তথ্য প্রমাণই সেই অর্থে আসেনি বলে এখনও পর্যন্ত জয়শঙ্কর, ভারতের বিদেশমন্ত্রী যিনি আমাদের রয়েছেন, তিনি দাবি করছেন। ভারতের বিদেশ মন্ত্রক থেকে বারবারই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে যে কানাডা যে অভিযোগ ভারতের বিরুদ্ধে করছে সেটার কোনো ভিত্তি নেই। যদি ভিত্তি থাকে, কোনো তথ্য প্রমাণ থাকে, কানাডা দিলে অবশ্যই ভারত এই তদন্তে সহযোগিতা করবে এবং ভারত নির্দিষ্ট ভূমিকা নেবে। কিন্তু ভারতে যে কথাটা জয়শঙ্কর ইউএন সামিটে বললেন, যে জেনারেল অ্যাসেম্বলির বৈঠকে বললেন, সেটা কিন্তু খুব মারাত্মক। ভারত যে গতিতে, যে দ্রুততার সাথে উন্নত ভারতে পরিণত হচ্ছে, নতুন ভারতে পরিণত হচ্ছে, সেই ভারতকে দেখে বিশ্বের অনেকের গাত্রদাহ হচ্ছে। সরাসরি গায়ে এসে আগুন না ধরিয়ে দিলেও ঘুরপথে বিভিন্ন জায়গা থেকে ভারতের বিরুদ্ধে আগুন ধরাবার চেষ্টা চলছে, সেটা কিন্তু তিনি পরিষ্কার বললেন। এবং তার লক্ষ্য কোথায় সেটা তো সব ভারতীয় বুঝতে পারছে, ভেঙে না বললেও কানাডা এবং চীনকে ভারত এই মুহূর্তে এর লক্ষ্য করছে। চীন বরাবরই ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছে এবং ভারতের অগ্রগতিকে চীন মানতে রাজি নয়। বিশেষ করে ভারত পশ্চিম দুনিয়ার সাথে যে সম্পর্ক রেখে চলছে, ইউরোপিয়ান ইউনিয়ন বলো, জাপান বলো, বা আমেরিকা বলো, বা অস্ট্রেলিয়া বলো, এই যে বৃহৎ শক্তিশালী দেশগুলোর সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক চীন কিছুতে মানতে রাজি নয়। কারণ চীনের যে স্বপ্ন সারা পৃথিবীর দাদা তৈরি হওয়া, দাদাগিরি করতে যাওয়া পৃথিবীর ওপরে, সেটা তো হয়তো বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোথাও ভারত একটা ভূমিকা নিচ্ছে, তার জন্য চীন কিন্তু এইটা ভালোভাবে নেয় না। আমরা সবাই জানি। সেই জায়গায় দাঁড়িয়ে জয়শঙ্কর পরিষ্কার বললেন যে ভারতের এই অগ্রগতিতে অনেকেরই গাত্রদাহ হচ্ছে। তার নাম না এনে তিনি কানাডার, কিন্তু ইঙ্গিতে তিনি বলে দিয়েছেন যে কানাডারও গাত্রদাহ হচ্ছে কোথাও। মানে একেবারেই রাজস্বী, এখানে দাঁড়িয়ে একেবারে সংক্ষেপে একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যে ইন্ডিয়াকে লিডিং পাওয়ার বলে তুলনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ঠিক তার পাশাপাশি আরও একটি বিষয় জানতে চাইবো, যেখানে এবার কি তাহলে স্থায়ী সদস্য পদ পাবে ভারত? দেখো, G20 সামিটের পরেই তুর্কির প্রেসিডেন্ট এরদোগান পরিষ্কার বলেছিল যে ভারতকে G20-র স্থায়ী সদস্য পদ করলে তিনি গর্ববোধ করবেন। আমি তুর্কির রেফারেন্স কেন আনলাম? তুর্কির ভূমিকম্পের আগ পর্যন্ত ভারত এবং তুর্কির সম্পর্ক প্রায় ঐনকুল সম্পর্ক ছিল, কিন্তু সেরকম একটা দেশের রাষ্ট্রপ্রধান বলছে ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়া হোক। এর আগে রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা সবাই কিন্তু ভারতকে স্থায়ী সদস্য পদ দেওয়ার পক্ষে। তুমি জানো যে ইউএন চার্টার্ড অনুযায়ী যে এই 5টি শক্তিশালী দেশ যারা স্থায়ী সদস্য, তাদের মধ্যে একজন যদি নারাজ থাকে তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। চীন বারবার সেই জায়গায় ভেটো দিয়ে আসছে। ভারতকে চীন কিছুতেই স্থায়ী সদস্যপদ দেওয়ার পক্ষপাতী নয়। তা কিন্তু বিশ্বজুড়ে যে দাবি উঠছে, ভারত যে শক্তিশালী দেশ বা রাষ্ট্রে পরিণত হয়েছে, ভারতে যেমন আমি বলছিলাম শুরুতেই, ভারত বিশ্বের সবচেয়ে বেশি মানুষের বাস, অর্থাৎ চীনকে ছাপিয়ে গিয়েছে। এখানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ বাস করে। ভারতের গণতন্ত্র হচ্ছে বিশ্বের প্রাচীনতম গণতন্ত্র। ভারতের এই মুহূর্তে অর্থনীতি হচ্ছে বিশ্বের 5ম অর্থনীতি। সামরিক শক্তিতে ক্ষেত্র বিশেষে চতুর্থ কোথাও বা 7ম স্থানে রয়েছে। ভারতের যে স্থলবাহিনী রয়েছে সে বিপুল। প্রযুক্তির ক্ষেত্রে দিয়ে ভারতের বিভিন্ন, ধরো চন্দ্রযানের সাফল্য, আমরা আজকে সূর্যের দিকে অভিযান করছি, সেখানে আমাদের স্যাটেলাইট যাচ্ছে, সূর্যের গবেষণা হচ্ছে। তুমি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রি ধরো ওয়ার্ল্ডে, সেটা ভারত দখল রেখেছে। বস্ত্রশিল্পেতে ভারতের রমরমা রয়েছে। নানা ক্ষেত্রে ভারত কিন্তু এই মুহূর্তে নিজের সাফল্য প্রমাণ করছে এবং আগামী দিনে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার স্বপ্ন দেখছে। যে আইম্যাকের কথা জয়শঙ্কর বললেন, অর্থাৎ ইন্ডিয়া মিডল ইস্ট ইকোনমিক করিডোর, এই যে যেটা আরব সাগরের বুক চিরে সৌদি আরব হয়ে ইউরোপে পণ্য পৌঁছাবে, এই এত পণ্য উৎপাদন ভারতে না হলে ওই রুটটার কী প্রয়োজন হচ্ছে? G20-র মতন একটা বৈঠকে ওরকম একটা রুট
রুট যখন প্রস্তাব করা হচ্ছে, তৈরি করা হচ্ছে, তার মানে সারা বিশ্ব একটা মোটামুটি সিদ্ধান্তে চলে এসছে যে ভারতে আগামী দিনে ম্যানুফ্যাকচারিং হাব করবে। কারণ করোনাকালের পর বিশ্ব বুঝতে পেরেছিল যে চীন ভিত্তিক উৎপাদন ব্যবস্থা যদি সারা বিশ্বে রাখা হয় তাহলে কিন্তু সমস্যা আসবে। সেই বিপদ থেকে বাঁচতে এখন চীন থেকে শিল্প সরে ভারতে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত যে উদীয়মান শক্তি, সেটাই কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে যে ইউএন কাউন্সিলের এই বৈঠকে বলে আসলেন এবং খুব পরিষ্কার দত্তহীনভাবে বললেন যে আগামী দিনের ভারত কিন্তু ইউএন কাউন্সিলে স্থায়ী সদস্য পদ পাওয়ার প্রত্যাশা রাখে। সঞ্চিতা। একেবারেই রাজস্বী, একেবারেই অনেক ধন্যবাদ তোমাকে। এতক্ষণ নিউজ রুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি রাজস্বী রায়। যেখানে ভারত এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী এমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজনৈতিক তরফে, এবং নিজের সাফল্য বারবার তুলে ধরতে চাইছে ভারত। কারণ বিভিন্ন দিক থেকে এই মুহূর্তে ভারত অর্থনৈতিক দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে এবং বিভিন্ন দিক থেকে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এবং ইউনাইটেড নেশনের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতকে একটা অন্য অবস্থান দিতে চাইলেন এবং ভারতকে তুলে ধরতে চাইলেন। তার জন্যই আজকে আমরা নিউজ রুমে আলোচনা করলাম ইউএনএ ঝোড়ো ব্যাটিং ভারতের। ইউএনএ ঝোড়ো ব্যাটিং ভারতের, এই ছিল আজকে আমাদের নিউজ রুমের আলোচ্য বিষয়।